আচ্ছা, কখনো কি মনে হয়েছে এই যে আমাদের শহরের রাস্তাঘাট বা ধরুন স্বাস্থ্য পরিষেবা এগুলো ঠিকঠাক চলে কি করে? এর পেছনে না একটা বিশাল অদৃশ্য কিন্তু শক্তিশালী সিস্টেম কাজ করে। আর একেই আমরা বলি লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। মানে সেই লোকানো যন্ত্রটা যেটা আমাদের রোজগার জীবনটাকে সচল রাখে। চলুন আজের ভেতরে ঢোকে দেখা যাক। দেখুন, কি দারুণ একটা কথা। প্রশাসন আমাদের সাথে গর্ব থেকে কবর পর্যন্ত। কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। আমাদের জন্মের সার্টিফিকেট থেকে শুরু করে ভাবুন তো একেবারে ডেথ সার্টিফিকেট পর্যন্ত জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু প্রশাসন জড়িয়ে আছে। মানে এটা শুধু বইয়ের পাতায় পড়ার কোনো বিষয় না, এটা আমাদের জীবনেরই একটা অংশ, যাকে আলাদা করা যায় না। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা মূল বিষয় দেখে নেব, যেমন লোক প্রশাসন জিনিসটা আসলে কি, সময়ের সাথে এটা কিভাবে বদলেছে, আর এই যে রাষ্ট্রের এত বড় একটা যন্ত্র, এটা চালায় কারা। সবশেষে আমরা দেখব এই ফিল্ডে নতুন জ্ঞান বা আইডিয়া তৈরি বা হয় কিভাবে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা লোক প্রশাসন বলছি, এটা দিয়ে ঠিক কি বোঝায়? এর আসল কাজটাই বা কি, আর এর গণ্ডিটাই বা কত দূর? যে কোনো জিনিস বুঝতে হলে না তার গোড়ায় যেতে হয়। এই যে অ্যাডমিনিস্ট্রেশন শব্দটা, এটা এসেছে ল্যাটিন শব্দ অ্যাড আর মিনিস্টারে থেকে। এর মানে কি জানেন? এর মানে হলো সেবা করা বা কাজ সামলানো। তার মানে এর মূল আইডিয়াটাই হলো মানুষের সেবা করা আর একটা কমন লক্ষ্য পূরণের জন্য সবাই মিলে কাজ করা। আর লোক প্রশাসন কিন্তু কোনো আকাশ থেকে পড়া বিষয় নয়। একদম সাধারণ উদাহরণ দেখুন, আমাদের বাড়িতে যে চিঠিটা আসে সেটা পৌঁছে দেওয়া থেকে শুরু করে পার্ক পরিষ্কার রাখা, আবার অন্যদিকে ভাবুন অ্যাটমিক এনার্জির মতো জটিল একটা বিষয়ের লাইসেন্স দেওয়া, এই সব কিছুই কিন্তু এর আওতায় পড়ে। মানে একদম নীরবে আমাদের জীবনের সব দিকে এটা জড়িয়ে আছে। কিন্তু এখানে একটা মজার প্রশ্ন আছে। আচ্ছা, প্রশাসনের অংশ কারা? এই নিয়ে কিন্তু দুটো আলাদা মত আছে। একটা হলো ইন্টিগ্রাল বা সামগ্রিক ভিউ। এই মত অনুযায়ী অফিসের একজন অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে একদম টপ লেভেলের সেক্রেটারি সবাই প্রশাসনের অংশ। আর আরেকটা হলো ম্যানেজেরিয়াল ভিউ। এরা মনে করে না, সবাই নয়, শুধু যারা পরিকল্পনা, সংগঠন মানে ম্যানেজমেন্টের কাজগুলো করে তারাই প্রশাসনের অংশ। এই ব্যাপারটা লুইস মেরিয়াম খুব সুন্দর একটা উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি বলছেন, লোক প্রশাসন হলো একটা কাঁচির মতো যার দুটো ব্লেড আছে। একটা ব্লেড হলো ম্যানেজমেন্টের সাধারণ জ্ঞান, ওই যে পিও, এসডি, সিও, আরবি এর মতো বিষয়গুলো। আর অন্য ব্লেডটা হলো নির্দিষ্ট বিষয়ের জ্ঞান, ধরুন স্বাস্থ্যখাত বা শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর নলেজ। কাঁচিটা ঠিকঠাক কাজ করবে কখন? যখন দুটো ব্লেডই ধারালো হবে। দারুণ না ব্যাপারটা? এই যে আমরা বললাম ম্যানেজমেন্টের কৌশল বা নীতিমালা, এগুলো তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এগুলো এলো কোথা থেকে? তো এখান থেকেই আমরা আমাদের পরের ধাপে যাচ্ছি। চলুন দেখি কিভাবে লোক প্রশাসন সময়ের সাথে সাথে একটা সায়েন্স বা বিজ্ঞান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। লোক প্রশাসনের ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একেবারে শুরুতে মানে 1887 সালের দিকে ভাবা হতো রাজনীতি আর প্রশাসন দুটো একদম আলাদা জিনিস। তারপর 1927 থেকে এলো নীতিমালার যুগ, যখন ভাবা হলো কিছু নির্দিষ্ট প্রিন্সিপাল থাকলেই সব চলবে। কিন্তু মানুষ তো আর মেশিনের মতো চলে না, তাই এই ধারণাও চ্যালেঞ্জের মুখে পড়ল। এরপর একটা পরিচয়ের সংকটও তৈরি হলো। এভাবেই বিভিন্ন ধাপ পেরিয়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকের লোক প্রশাসন তার বর্তমান চেহারা পেয়েছে। একটু আগে যে নীতিমালার যুগের কথা বলছিলাম, সেই সময় একটা শব্দ খুব বিখ্যাত হয়ে যায়, পিওএসডি সিওআরবি। এটা আসলে কিছুই না, ম্যানেজমেন্টের 7টা প্রধান কাজের প্রথম অক্ষরগুলো দিয়ে তৈরি একটা অ্যাক্রোনেম। আর এটা তৈরি করেছিলেন লুথার গোলেক। তো এই পিওএসডিসিওআর এর 7টা কাজ কি কি? প্ল্যানিং মানে পরিকল্পনা, অর্গানাইজিং মানে সংগঠন তৈরি করা, স্টাফিং মানে কর্মী নিয়োগ, ডিরেক্টিং মানে নির্দেশনা দেওয়া, কোঅর্ডিনেটিং মানে সমন্বয় করা, রিপোর্টিং মানে রিপোর্ট করা, আর সবশেষে বাজেটিং মানে বাজেট তৈরি। তখনকার দিনে মনে করা হতো এই 7টা কাজ যদি ঠিকঠাক মতো করা যায় তাহলেই যে কোনো অর্গানাইজেশন সফল হবে। এটা ছিল প্রশাসনকে একটা নিখুঁত সায়েন্সে ফেলার একটা বড় চেষ্টা। কিন্তু এত সব পরিকল্পনা, নীতি এগুলো তো কাগজে কলমে থাকলেই হবে না। এগুলোকে বাস্তবে রূপ দেবে কারা? এখানেই আসে আমাদের পরের বিষয়, আমলাতন্ত্র বা বিউরোক্রেসি। এটাই হলো সেই আসল কাঠামো যা প্রশাসনকে মাটিতে নামিয়ে আনে। বলতে পারেন এটা হলো রাষ্ট্রের ইঞ্জিন রুম। আমলাতন্ত্রের কথা উঠলেই সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের কথা বলতে হয়। তিনি বিউরোক্রেসির একটা আদর্শ মডেল দিয়েছিলেন। কি ছিল সেই মডেলে? দেখুন, একটা স্পষ্ট হায়ারার্কি থাকবে, মানে কে কার উপরে, কাজের ভাগাভাগি থাকবে, সবকিছু লিখিত নিয়ম মেনে চলবে,
নিয়ম সবার জন্য সমান হবে আর নিয়োগ হবে মেধা বা যোগ্যতার ভিত্তিতে। মূল উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার, ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা স্বজনপোষণ নয়, সিস্টেম চলবে দক্ষতা আর নিরপেক্ষতার উপর। আচ্ছা, এই যে নিয়মকানুন, এই যে অথরিটি, এটা আসে কোত্থেকে? ওয়েবার এখানে 3 ধরনের ক্ষমতার উৎসের কথা বলেছেন। একটা হলো ক্যারিশম্যাটিক, মানে কোনো নেতার ব্যক্তিগত ক্যারিশমা বা ব্যক্তিত্বের জোরে যে ক্ষমতা তৈরি হয়। আর একটা হলো ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী, যা প্রথা বা বংশ পরম্পরায় চলে আসছে। আর 3 নম্বরটা হলো লিগ্যাল র্যাশনাল, মানে আইন আর যুক্তির উপর ভিত্তি করে যে ক্ষমতা, সেটাই আধুনিক আমলাতন্ত্রের মূল ভিত্তি। এখানে ক্ষমতাটা কোনো ব্যক্তির হাতে নয়, ক্ষমতাটা থাকে আইন আর নিয়মের হাতে। এখন প্রশ্ন হলো, আমলাদের ভূমিকাটা ঠিক কেমন হওয়া উচিত? এই নিয়েও দুটো মডেলের কথা বলা হয়। একটা হলো নিউট্রাল বিউরোক্রেসি বা নিরপেক্ষ আমলাতন্ত্র। এখানে বলা হয় আমলারা হবেন পুরোপুরি রাজনৈতিকভাবে নিরপেক্ষ, সরকার যেই আসুক তারা শুধু নিয়ম মেনে নিজেদের কাজ করে যাবেন। আর ঠিক এর বিপরীতে আছে কমিটেড বিউরোক্রেসি বা প্রতিশ্রুতিবদ্ধ আমলাতন্ত্র। এই ধারণা অনুযায়ী আমলারা শুধু নিরপেক্ষ থাকবেন না, তারা দেশের উন্নয়নের লক্ষ্যের প্রতি আবেগ দিয়ে, আদর্শ দিয়ে দায়বদ্ধ থাকবেন। কিন্তু সময় তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? পৃথিবী বদলেছে, আর তার সাথে লোক প্রশাসনকেও বদলাতে হয়েছে। তো চলুন আমাদের পরের পর্বে দেখি এই বদলে যাওয়া পৃথিবীর নতুন নতুন চ্যালেঞ্জ সামলাতে প্রশাসন নিজেকে কিভাবে নতুন করে গুছিয়ে নিয়েছে। গত শতাব্দীর শেষের দিকে দুটো বড়সড় ঢেউ এসে প্রশাসনকে বেশ নাড়িয়ে দেয়। একটা হলো নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এনপিএ। এটা ১৯৬৮ সালের দিকের কথা। তারা বলল, শুধু নিয়ম মেনে চললেই হবে না, প্রশাসনকে সামাজিক ন্যায় বিচার, মানুষের ভালোমন্দ নিয়েও ভাবতে হবে। আর এর ঠিক কয়েক বছর পর ৮০ দশকে এলো নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা এনপিএম। এদের কথা ছিল ঠিক উল্টো। তারা বলল, সরকারি কাজকর্মে প্রাইভেট কোম্পানির মতো এফিসিয়েন্সি আনতে হবে, নাগরিকদের দেখতে হবে কাস্টমার বা গ্রাহক হিসেবে। এতক্ষণ ধরে আমরা প্রশাসন নিয়ে অনেক তত্ত্ব, অনেক মডেলের কথা বললাম, কিন্তু কখনো কি মনে হয়েছে এই আইডিয়াগুলো আসে কোত্থেকে? তো আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে আমরা দেখব এই জ্ঞানটা আসলে কিভাবে তৈরি হয় আর কিভাবে সেটাকে কঠোরভাবে যাচাই বাছাই করা হয়। এর একটা খুব ভালো উদাহরণ হল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান জার্নাল। ১৯৯৯ সাল থেকে এই জার্নালটা প্রকাশিত হচ্ছে। আর শুধু এটাই নয়, এর মতো সারা পৃথিবীতে হাজারো একাডেমিক জার্নাল আছে যেগুলো লোক প্রশাসন নিয়ে নতুন নতুন গবেষণা আমাদের সামনে তুলে ধরে। কিন্তু প্রশ্ন হলো, এই জার্নালগুলো তাদের কোয়ালিটি ধরে রাখে কিভাবে? এর মূল রহস্যটা হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউ নামে একটা খুব ইন্টারেস্টিং প্রসেস। ব্যাপারটা কি? ধরুন একটা গবেষণাপত্র রিভিউয়ের জন্য পাঠানো হলো। এখানে লেখক জানতে পারেন না কে তার লেখাটা রিভিউ করছেন, আবার যিনি রিভিউ করছেন তিনিও জানতে পারেন না যে এটা কার লেখা। এর ফলে কি হয়? একটা পুরোপুরি নিরপেক্ষ আর আনবায়াসড মূল্যায়ন সম্ভব হয়। তার মানে একটা রিসার্চ পেপার ছাপার অক্ষরে আসার রাস্তাটা কিন্তু বেশ লম্বা আর কঠিন। প্রথমে ম্যানুস্ক্রিপ্ট জমা পড়ে, তারপর এডিটোরিয়াল বোর্ড একটা প্রাথমিক সিলেকশন করে, এরপর সেটা যায় ওই ব্লাইন্ড রিভিউ প্রসেসে। রিভিউয়ারদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই কেবল একটা লেখা ছাপার জন্য ফাইনাল হয়। আর এই সমনির্দিষ্ট জার্নালটার একটা অসাধারণ ব্যাপার হলো, লেখা ছাপানোর জন্য এরা লেখকদের থেকে ১ টাকাও প্রসেসিং ফি নেয় না। মানে এখানে কোনো লেখা ছাপা হবে কি হবে না সেটা নির্ভর করে তার মেধার ওপর, টাকার ওপর নয়। এটা একাডেমিক সততার একটা দারুণ উদাহরণ। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? লোক প্রশাসন কিন্তু কোনো পাথরে খোদাই করা নিয়মের সমষ্টি নয়, এটা একটা জীবন্ত ডায়নামিক ফিল্ড যেটা সবসময় বদলাচ্ছে। আর এই বদলটা আসছে নতুন নতুন গবেষণা, কঠোর রিভিউ আর বিতর্কের মধ্যে দিয়ে। এভাবেই এটা নিজেকে সময়ের সাথে সাথে নতুন করে গড়ে তুলছে। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের পৃথিবী তো দিন দিন আরও জটিল হচ্ছে, তাই না? এই জটিল পৃথিবীতে ভবিষ্যতের প্রশাসনকে পথ দেখানোর জন্য ঠিক কোন নতুন নীতি বা দর্শনের প্রয়োজন হবে বলে মনে হয়? এই বড় প্রশ্নটার উত্তর বোধহয় আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে।